ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের পরবর্তী সবচাইতে প্রভাবশালী শাসক ছিলেন মেটারনিখ। মেটারনিখ কী চাইতেন? মেটারনিখ চাইতেন এই সাম্রাজ্য থেকে, গোটা ইউরোপ থেকে তথা গোটা অস্ট্রিয়া থেকে বিপ্লবী আদর্শ চলে যাক। তিনি ঘড়ির কাঁটার বিপরীতে সময়কে নিয়ে যেতে চেয়েছিলেন। অর্থাৎ তখন জাতীয়তাবাদ জেগে গেছিল, তখন বিপ্লব চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আর এই মেটারনিখ তখন কি করতে চেয়েছিলেন? এই বিপ্লবের আদর্শকে সম্পূর্ণ দমিয়ে দিয়ে, বিপ্লবকে একটা রোগ বলে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আবার পুরাতন রাজতন্ত্র। মেটারনিখের আইডিওলজি ছিল যে যা কিছু যেরাম আছে সেরকমই থাকতে দাও। বিপ্লব একটা রোগ, এই রোগ গোটা ইউরোপকে নষ্ট করে দেবে। বিপ্লব মানে হচ্ছে দারিদ্রতা, রাজতন্ত্রই থাকতে দাও, বিপ্লব সব কিছু নষ্ট করে দেবে, এরকম হচ্ছে একটা আইডিওলজি ছিল। ঠিক আছে, তো এই আইডিওলজি কেন হলো? মেটারনিখের এরকম চিন্তাভাবনা কেন হলো? নিশ্চয়ই পেছনে কিছু কারণ থাকবে। আর এই চিন্তাভাবনার জন্য মেটারনিখ এই গোটা ইউরোপে যাতে রাজতন্ত্র প্রতিষ্ঠা থাকে সেইটার জন্য মেটারনিখ যেই সিস্টেম করেছিল সেটাকেই বলা হচ্ছে মেটারনিখ সিস্টেম। এই সব কিছু ডিটেলস হচ্ছে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো তাই তোমরা ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকো আর টপিকটা বুঝতে থাকো। টপিকটা খুবই সোজা টপিক, একটুখানি ভালো করে বুঝলেই হচ্ছে, তোমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করলেই পুরো বুঝতে পারবে। একটুখানি সিনেমাটিক ব্যাপার দেখলেই তোমরা হচ্ছে বুঝতে পারবে। আরও একটা জিনিস, যেহেতু এইটা তোমার হচ্ছে ক্লাস 9-এর আমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করাচ্ছি, ক্লাস 9-এর হচ্ছে চ্যাপ্টার 3-র এটা হচ্ছে আজকে 3rd ক্লাস। এখানে দেখবো হচ্ছে মেটারনিখ সিস্টেম কি এবং এই সিস্টেমকে মেটারনিখ কীভাবে কার্যকর করেছিল। ঠিক আছে, সেইটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা টোটালটা। তো প্রথমেই বলবো যে এইটা আলোচনাটাকে একটুখানি সহজ সরল করে নেওয়া যাক। সিনেমা দেখো তো তোমরা সকলে? সিনেমা দেখো, আমিও দেখি। সিনেমা না দেখলে সবসময় ব্রেন হ্যাং হয়ে যায়। সিনেমা দেখবো না, শুধু পড়াশোনা করে যাবো, এটা হয় নাকি? তো পড়াশোনার মাঝে মাঝে সিনেমা দেখাও খুব দরকারি হয়ে পড়ে নিজেকে এন্টারটেন করার জন্য। একটা সিনেমা এসেছিল কিছুদিন আগে, মাস্টার, বিজয় ছিল। মাস্টার সিনেমাটা দেখেছো? নায়কও বিজয় ছিল আর হচ্ছে ভিলেন যিনি ছিলেন তার নামও হচ্ছে বিজয় সেতুপতি। তো সেখানে ভিলেনের স্টোরিটা এইভাবে দেখানো হচ্ছে যে ভিলেন কি করছে। ভিলেন হচ্ছে ছোটোবেলায় নর্মাল একটা সাধারণ পরিবার থেকে এসছে। ছোটোবেলায় ভিলেনের সঙ্গে একটু খারাপ ইনসিডেন্ট হচ্ছে। সেই খারাপ ইনসিডেন্টের ফলে কি ভিলেনকে হচ্ছে একটা কেসের মধ্যে ফেলে ভিলেনকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতির চাপে ভিলেন কি তখন তো ভিলেনকে যখন জেলে পাঠানো হচ্ছে তখন সে একটা সাধারণ বাচ্চা, সেইখানে থেকে জেলের এনভায়রনমেন্টে থেকে হচ্ছে সেখান থেকে সে ভিলেন হয়ে যায়, সেই হচ্ছে ক্রাইমগুলো করতে শুরু করে দেয়। তো এটা হচ্ছে মাস্টারের ভিলেনের গল্প। আবার স্পাইডার যদি সিনেমাটা দেখো, স্পাইডার হচ্ছে মাহেশের সিনেমা। স্পাইডার আশা করছি অনেকেই দেখেছো, খুব ভালো সিনেমা। তো সেখানে কী হবে, সেখানে হচ্ছে একটা সাইকো যে ভিলেন হচ্ছে সে হচ্ছে সাইকো। ঠিক আছে, সে ছোটোবেলা কী হতো, তার হচ্ছে ছোটোবেলা সে এই সব দেখে মজা পেত যে তাদের বাড়ি ছিল হচ্ছে একটা শ্মশান ঘাটে। ঠিক আছে, তো সেই ভিলেন যে পরবর্তী সময় হয়ে উঠবে, প্রথমে সে বাচ্চা ছিল, সে পরবর্তী সময় যে ভিলেন হয়ে উঠবে সে কিসে মজা পেত, সে হচ্ছে যখনই ডেড বডি আসতো শ্মশান ঘাটে, যখনই ডেড বডি আসতো সে ডেড বডিগুলোকে দেখে হচ্ছে মজা পেত। আর একসময় কী করলো, একসময় হচ্ছে গ্রামে যখন হচ্ছে মানুষ কম মারা যেতে থাকলো, তখন কী করলো, সে হচ্ছে গিয়ে মানুষকে খুন করে দিয়ে তারপরে কি ডেড বডি নিয়ে আসতো মানুষজনের। ও দেখে হচ্ছে বাজনা বাজতো, মানে হচ্ছে সাউথের সিনেমা তো ওইখানে হচ্ছে ডেড বডি নিয়ে যাওয়ার সময় বাজনা এক ধরনের বাজনা বাজিয়ে নিয়ে যায়। তো যখন হচ্ছে সেখানে বাজনা বাজতো তো তখন কেউ হচ্ছে নাচতে খুব আনন্দ পেত যে ডেড বডি আসছে, শ্মশান ঘাটে ডেড বডি আসছে, ও আনন্দ পাচ্ছে। তো এরকম ব্যাপার। তো যখন সবাই গ্রামের সব লোকজন যখন জানতে পারলো, তখন কি ইনসিডেন্ট বশত একটা যে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাই জন্য কি এই বাচ্চা ছেলেটা যে পরবর্তী সময় ভিলেন হবে, সেই আগুনে ওর বাবা মা মারা যায়। আর সেইটা দেখে যে ভাবছে যে গ্রামের লোক তার বাবা মাকে মারছে, সেইটা থেকেও ভিলেন হয়ে যাচ্ছে। আদৌ তার বাবা মাকে কেন মারছে সেটার পেছনে ওদের একটা রিজন। এই পরিবারই তো হচ্ছে গিয়ে হচ্ছে সবাইকে সব মানুষজনকে মারছিল, যাতে গ্রামের মানুষজন মারা যায়। তাই জন্য হচ্ছে গ্রামের লোকজন এদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু সেইটা দেখে এদের বাড়িতে কেন আগুন লাগিয়ে দিচ্ছে, সেই ছেলেটা দেখে
এ ভিলেন হয়ে যায় এবং গোটা দেশের হচ্ছে বিভিন্ন লোকজনকে মারতে থাকে। তো এইটা হচ্ছে এই সিনেমাটার গল্প। তো ব্যাপার হচ্ছে আপনি তো মেটারনিক পড়াচ্ছেন, এরকম সিনেমার গল্প বলছেন কেন? মেটারনিক কী করেছিল? মেটারনিক হচ্ছে গণতন্ত্র বলতে কি, ফরাসি বিপ্লবে যে আদর্শ ছিল সাম্য, মৈত্র, স্বাধীনতা, সকলের সমান অধিকার, সকলে স্বাধীন থাকবে, এরকম হচ্ছে আইডিওলজি ছিল হচ্ছে ফরাসি বিপ্লবের। ঠিক আছে। আর মেটারনিক কী করছে, ফরাসি বিপ্লবের পরে হচ্ছে আসছে নেপোলিয়নের পরে নেপোলিয়নের চ্যাপ্টার শেষ হচ্ছে, তারপরে হচ্ছে গোটা ইউরোপের ইতিহাস সব থেকে প্রভাবশালী শাসক আসছে হচ্ছে মেটারনিক কী করছে, এই গণতন্ত্রকে আবার সরিয়ে দিতে চাইছে, গণতন্ত্রকে দমিয়ে দিয়ে প্রতিষ্ঠা করতে চাইছে রাজতন্ত্র, গণতন্ত্রকে বা মানুষের স্বাধীনতাকে একটা রোগ মনে করছে। এটা কি হতে পারে যে সকল মানুষের সমান অধিকার, আজকে তোমার যা অধিকার আমার তাই অধিকার, অমুকের তাই অধিকার, তোমার পাশের বাড়ির ছেলেটারও তাই অধিকার, আর অন্য পাশের পাড়ার মেয়েটারও তাই অধিকার। এখানে যদি বলে যে না তোমার অধিকার বেশি, ওর অধিকার কম, তার অধিকার কম, এটা ইকুয়ালিটি নয়। কিন্তু এই ইকুয়ালিটি আনতে চাইছে যে সকলের সমান অধিকার নয়, ইকুয়ালিটি আনতে চাইছে হচ্ছে মেটারনিক। কিন্তু মেটারনিক এইটা কেন আনতে চাইছে? তার সাইড অফ স্টোরি কিছু আছে। প্রত্যেকটা ভিলেনের যেমন হচ্ছে গল্প বললাম, স্পাইডারের মাস্টারের যেমন গল্প বললাম, তেমন হচ্ছে মেটারনিকের হচ্ছে একটা সাইড স্টোরি রয়েছে। মেটারনিক কেন এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে চেয়েছিল, সময়ের বিপরীতে কেন যুগকে নিয়ে যেতে চেয়েছিল, যেখানে প্রতিষ্ঠা হয়ে গেছে গণতন্ত্র সেখানে আবার কেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, থাকবে সাইড অফ স্টোরি। চলো সেইখান থেকে হচ্ছে সাইড অফ স্টোরিটা শুরু করা যাক, দেখা যাক মেটারনিক কেন এরকম ছিল। ঠিক আছে। তো দেখতে হবে হচ্ছে আর একটু পেছিয়ে গিয়ে নেপাল তোমার কিসের হচ্ছে মেটারনিকের জন্মের সময় থেকে। মেটারনিকের জন্ম হয় কোথায়? মেটারনিকের জন্ম হচ্ছে অস্ট্রিয়ায়। ঠিক আছে। কবে? 1773 খ্রিস্টাব্দে। 1773 মেটারনিকের জন্ম হচ্ছে। আর একটা ছোট্ট প্রশ্ন, 1773 ভারতে কোন অ্যাক্ট পাস হয়েছিল? ঠিক আছে। এখানে মেটারনিকের জন্ম হচ্ছে কবে? অস্ট্রিয়ায় 1773 খ্রিস্টাব্দে। মেটারনিক জন্মসূত্রে, মেটারনিকের পিতা, এরা জন্মসূত্রে ছিল হচ্ছে অভিজাত বলতে উচ্চ বংশীয় এবং যারা হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষমতাবান লোকেরা থাকে, যেমন হচ্ছে জমিদার। ঠিক আছে। এই জমিদার বিভিন্ন ফরাসি বিপ্লবের সময় দেখেছি অভিজাত মানে হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা থাকে, বংশ পরম্পরায় সেই পদগুলো যারা পেয়ে যায়, সেরকম হচ্ছে অভিজাত পরিবারে বংশাধিকারে পেয়েছিল হচ্ছে মেটারনিক। সেই অভিজাত পরিবারের সন্তান ছিল মেটারনিকের পিতা অভিজাত পরিবারে, মেটারনিকও অভিজাত পরিবারে, অর্থাৎ সমাজের নিচু তল্লার মানুষ না, উঁচু তল্লার মানুষ যারা হচ্ছে সব ক্ষমতা ভোগ করতো। ঠিক আছে। সেই পরিবারে ছিল হচ্ছে মেটারনিক। তার পিতা রোম সাম্রাজ্যের উচ্চ আধিকারিক ছিল, অর্থাৎ রোম সাম্রাজ্যের একটা উচ্চ পদে তার পিতা কাজ করতো। তার সাথে সাথে জার্মানির জায়গিরদারও ছিল। ঠিক আছে। জার্মানির জায়গিরদারও ছিল আর হচ্ছে রোম সাম্রাজ্যের উচ্চ পদাধিকারীও ছিল। ঠিক আছে। খুব ভালো ব্যাপার। কিন্তু সমস্যা তাহলে কোথায়? সমস্যা হচ্ছে দেখো, এখন কথা বলছি আমরা কোথায়? মেটারনিকের পিতার সময়। তিনি কী চাওয়া রয়েছে? উচ্চ পদাধিকারী এবং হচ্ছে জার্মানের জায়গিরদার। সেই সময় কি হচ্ছে? ফরাসি বিপ্লবের আদর্শ গোটা ইউরোপে ছড়িয়ে পড়ছে। এবার হচ্ছে সবাইকে সমান অধিকার দিতে হবে, যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, এরকম কেউ বিশেষ অধিকার ভোগ করবে না। ফরাসি বিপ্লব 1789 1789 মনে আছে? পড়েছিলাম আমরা ফরাসি বিপ্লব। কি হচ্ছে? টেনিস কোর্টে শপথ নেওয়া হচ্ছে, রাজার এগেনস্টে, রাজা ষোড়শ লুইকে হচ্ছে গিলোটিনে শিরচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যারা বিশেষ অধিকার পাচ্ছিল, যারা হচ্ছে ট্যাক্স নিয়ে সাধারণ মানুষদেরকে হচ্ছে শোষণ করছিল, সাধারণ মানুষের থেকে অজস্র পরিমাণে ট্যাক্স নিত, তাদের উপর অত্যাচার করত, তাদেরকে কি করছে? যখন এই বিপ্লব ঘটলো, সেই সাধারণ মানুষ, সেই সকল উচ্চ আধিকারিকদের, সেই সকল বংশগত উচ্চ স্থানে যারা ছিল, যারা হচ্ছে সমাজের সব কিছু ক্ষমতা ভোগ করতো, তাদেরকে অ্যাটাক করতে শুরু করে দিল। বিপ্লবের আগুন গোটা ইউরোপে ছড়িয়ে পড়ছে। সেই আগুনের ছোঁয়া লেগেছিল হচ্ছে মেটারনিকের পিতার ওপর, আর তার প্রভাব পড়েছিল হচ্ছে মেটারনিকের ওপর। অর্থাৎ এরা এদের উচ্চ পদগুলো হারিয়ে ফেলছে। মেটারনিকের বাবাও তো একজন উচ্চ পদে ছিল, তারা হচ্ছে মানুষদের ওপর অত্যাচার করার হচ্ছে একটা স্তম্ভ হিসেবে কাজ করতো, তাই তো? কিন্তু যখন বিপ্লব ঘটলো তখন কি সেই স্তম্ভগুলোকে সাধারণ মানুষ ভেঙে দিল, আর সেই ভাঙার আগুন পড়েছিল হচ্ছে মেটারনিকের ওপর। ঠিক আছে। মেটারনিক এরপরে কি এই আগুন পড়লো, তার জন্য হচ্ছে এই অভিজাত জায়গিরদার সব কিছু
হাত থেকে ক্ষমতা চলে গেল মেটারনিকের পিতার। মেটারনিক যখন এই কষ্টগুলো পাচ্ছে, তারপরে হচ্ছে কি আবার মেটারনিক যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, পরবর্তী সময় ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যাচ্ছে, তখন হচ্ছে আবার বিভিন্ন অভিজাত পরিবারের সন্তানরা সেই ইউনিভার্সিটিতে পড়তে আসছে, তাদের দুঃখের কথাও শুনছে যে আমার বাবা এরমভাবে সাধারণ মানুষদের অত্যাচার করতো, দিয়ে তারপর সাধারণ মানুষরা একদিন খেপে গেল, তারা বিদ্রোহ ঘটিয়ে দিল, বলল যে আমাদের ওপর কেন এরকম অত্যাচার হবে, সাধারণ মানুষরা এটা বলছে আমাদের ওপর কেন অত্যাচার হবে, দিয়ে হচ্ছে সব আমাদেরকে শেষ করে দিল, আমাদের ঘর বাড়ি সব কিছু ভেঙে দিল, আমাদেরকে অত্যাচার করলো। তখন ওইগুলো দেখে হচ্ছে মেটারনিক কষ্ট পেতে শুরু করলো। আদৌ বাস্তবে কি যে সকলের সমান অধিকার হওয়া উচিত, এই অভিজাতরা হচ্ছে বেশি ক্ষমতা ভোগ করতো, তাদেরকে হচ্ছে সাধারণ মানুষরা যখন অত্যাচার হতে হতে সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেল, তখন তারা বিদ্রোহ ঘটালো, সেই বিদ্রোহের আগুনে এদের সব কিছু ক্ষমতা হারালো। এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, সকলে সমান অধিকার পাবে। কিন্তু কি এরা তো বিশেষ অধিকার পাত, এই মেটারনিকের পিতা এবং যারা বিভিন্ন উচ্চ পদে ছিল তাদের তো সেই অধিকারগুলো হারিয়ে গেল। সেইটা দেখে এদের মেটারনিকের সাইড অফ স্টোরি বলছে, সেটা দেখে মেটারনিক কষ্ট পেল। মেটারনিক কি বলছে, না এরকম কেন হবে, যা যেরাম আছে সেরকমই থাকা দরকার, বিপ্লব একটা রোগ, এই রোগে হচ্ছে আমরা আক্রান্ত হয়ে গেলাম, আমার পিতা আক্রান্ত হয়ে গেল, তো এই রোগ থাকতে দেওয়া যাবে না। আর ইউনিভার্সিটি সব ছেলেগুলো কথা শুনেও হচ্ছে তিনি ইন্সপায়ার হয়েছিল, এই রোগকে থাকতে দেওয়া যাবে না। দিয়ে তারপরে মেটারনিক যখন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হবে, তখন এই বিপ্লবকে আটকানোর জন্য তিনি যেই স্টেপটা নেবেন সেটাই হচ্ছে মেটারনিক সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মেটারনিক কেন এই সিস্টেম এনেছিল তার পেছনে হচ্ছে এটাই রহস্য, যে ছোটোবেলায় তিনি তার পিতার ক্ষমতা এরকম হারিয়ে গেছিলো, সেইটা দেখে কষ্ট পেয়েছে, আর বিভিন্ন অভিজাতদেরও গল্প শুনেছে, ও অত্যাচার করতো সাধারণ মানুষের ওপর, দিয়ে ওরও ক্ষমতা হারিয়ে গেছে, এরও ক্ষমতা হারিয়ে গেছে, তো মেটারনিক এটা থেকে কষ্ট পেয়েছে, দিয়ে হচ্ছে ক্ষমতায় আসছে, দিয়ে হচ্ছে যুগের এগেনস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার জন্য বিভিন্ন স্টেপ নেবে, সেটাই হচ্ছে মেটারনিক সিস্টেম। তো এটাই হচ্ছে ফুল অফ স্টোরি, কী কী স্টেপ নেবে, কী কী করবে, মেটারনিকের ফুল নাম কি, এবার হচ্ছে এই ডিটেলসগুলো আমরা দেখব। তো হোপ ফার্স্টে যেটা বললাম এটা কি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে? যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, মেটারনিক কে ছিল? মেটারনিক ছিল হচ্ছে অস্ট্রিয়ার চ্যান্সেলর। চ্যান্সেলর কথার অর্থ হলো প্রধানমন্ত্রী। ঠিক আছে, ওদের ভাষায় ওখানে চ্যান্সেলর বলে। অস্ট্রিয়া চ্যান্সেলর ছিল হচ্ছে মেটারনিক। এর সময়কাল বলতে ইউরোপের ইতিহাসে প্রভাবশালী ক্ষমতাবান মেটারনিক কত সময় অবধি ছিলেন? 1809 থেকে 1848, এই সময় অবধি মেটারনিক ইউরোপে ক্ষমতাবান ছিলেন। তার পুরো নাম কি? মেটারনিকের পুরো নাম হচ্ছে প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। ঠিক আছে, এটা হচ্ছে মেটারনিকের পুরো নাম। আমাদের মতন তো নাম হবে না, দেবজ্যোতি পণ্ডিত আমার নাম, এটা তো সেরকম হবে না, ওদের দেশের নাম ওদের মতন। ঠিক আছে, তো মেটারনিকের ফুল নাম কি? প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। ঠিক আছে, প্রশ্ন এলে আশা করি উত্তর দিতে পারবে। আর মেটারনিককে কী বলা হতো? মেটারনিককে বলা হতো কূটনীতির রাজপুত্র বা কূটনীতির জাদুঘর। ঠিক আছে, যদি এই প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে, মেটারনিককে কী বলা হতো, অথবা কূটনীতির জাদুঘর কাকে বলা হতো, বা কূটনীতির রাজপুত্র কাকে বলা হতো? তো মেটারনিককে বলা হতো কূটনীতির জাদুঘর বা কূটনীতির রাজপুত্র। ঠিক আছে, কূটনীতি বলতে কি, ওই ওর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, তারপরে হচ্ছে ফরেন পলিসিগুলো খুব ভালোভাবে যে নিজের স্বার্থ রক্ষার জন্য সবাইকে ম্যানুপুলেট করে দেয়, ওইগুলোই হচ্ছে কূটনীতি ব্যাপার। তো কূটনীতি নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা করতে গেলে একটা ক্লাস লেগে যাবে। কূটনীতি ওইগুলো এইটুকুনি খালি মাথায় রেখে দাও। কূটনীতি মানে কি যদি প্রশ্ন আছে, তো কূটনীতি হচ্ছে ওই টাইপের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কূটনীতি। ঠিক আছে, ইউরোপে আধিপত্য মানে মেটারনিক যেই সময় হচ্ছে ইউরোপের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, সেই সময়টা কি 1815 থেকে 1848। ঠিক আছে, এই সময়কে মেটারনিকের যুগও বলা হয়। মেটারনিকের যুগকে কোন সময় থেকে কোন সময় অবধি মেটারনিকের যুগ বলা হয়? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ বলা হয়। কারণ কি, যেমন হচ্ছে নেপোলিয়ানে পড়েছে না, যখন গোটা ইউরোপের নেপোলিয়ান তার আধিপত্য বিস্তার করলো, ওই টাইমটাকে কি নেপোলিয়ানের যুগ বলা হচ্ছে। গোটা ইউরোপের ইতিহাসই নেপোলিয়ানের ইতিহাস এরকমভাবে হচ্ছে আলোচনা করা হচ্ছে, চারিদিকে হচ্ছে নেপোলিয়ানের প্রভাব বিস্তার হচ্ছিল। ঠিক সেরকমভাবে নেপোলিয়ানের পরে হচ্ছে যেই শাসক আসছে তার নাম হচ্ছে মেটারনিক। ঠিক আছে, তিনি গোটা ইউরোপে যেই সময়টুকু হচ্ছে আধিপত্য বিস্তার করেছিল, সেই সময়টা হচ্ছে 1815 থেকে 1848। এই সময়ের মধ্যে গোটা ইউরোপে
মেটার্নিকের প্রভাব বিস্তার হয়েছিল, তাই জন্য এই সময়টাকে মেটার্নিকের যুগ বলা হয়। ক্লিয়ার? তো তারপরে আসা যাক, নেপোলিয়নের রাজনৈতিক চিন্তাধারাটা কী ছিল। নেপোলিয়নের রাজনৈতিক আইডিওলজি, নেপোলিয়ন কি চাইতো আসলে, মানে তার সাম্রাজ্যটা গোটা ইউরোপটা কেমনভাবে চলুক, নেপোলিয়ন সেটা তো কিছু চাইবে যে এইভাবে হচ্ছে ইউরোপকে চালাতে চায় নেপোলিয়ন। তো সেইটা কি, সেইটা চলো এবার হচ্ছে দেখা যাক। ফরাসি বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অর্থাৎ এই ফরাসি বিপ্লবের আগে যেরকম হচ্ছে রাজনৈতিক অবস্থা ছিল সেইটাকে আবার প্রতিষ্ঠা করা। অর্থাৎ একজন রাজা থাকবে, রাজার আন্ডারে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ আধিকারিক থাকবে, তারাই হচ্ছে সব ক্ষমতা বহন করবে আর সাধারণ মানুষের ওপর অত্যাচার করবে। সেই রাজতন্ত্র টিকে আসবে, গণতন্ত্র নামের কোনো জিনিস থাকবে না, সেটাই প্রতিষ্ঠা করতে চেয়েছিল হচ্ছে মেটার্নিক। তো সেটাকেই বলা হচ্ছে সুন্দর লাইনের মধ্যে দিয়ে বিপ্লব পূর্ববর্তী বলতে আগে, বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। অর্থাৎ বিপ্লবের আগে যেরকম রাজনৈতিক অবস্থা ছিল সেইটাকেই আবার প্রতিষ্ঠা করতে চাইছে মেটার্নিক। ঠিক আছে? এছাড়া আর কি চাইছে, ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শের প্রতিরোধ। এই যে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে যেই গণতান্ত্রিক আদর্শ চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, মানুষ বুঝতে পেরেছিল যে সকল মানুষের সমান অধিকার হওয়া দরকার, তারা তাদের অধিকারের জন্য লড়তে পারবে, তাদের বাক স্বাধীনতা বলতে কথা বলার স্বাধীনতা আছে, এই সব ব্যাপারগুলো, সবার সমান অধিকার রয়েছে, এই সব ব্যাপারগুলো যেটা ছড়িয়ে পড়েছিল সেইগুলোকে মেটার্নিক চেয়েছিল হচ্ছে দমিয়ে দিতে, যে আর মানুষ হচ্ছে তাদের এই জাতীয়তাবাদী চিন্তা ভাবনা যেন হচ্ছে আর যাতে না প্রকাশ পায়, যে আমরা এক জাতি, আমরা এই জাতির জন্য হচ্ছে লড়াই করব, আমরা ভারতীয় জাতি, আমাদের এই ভারতীয় জাতীয়তাবোধের জন্য আমরা লড়াই করব, এই ব্যাপারটাকে হচ্ছে মেটার্নিক দমিয়ে দিতে চেয়েছিল। ঠিক আছে? যে এই জাতীয়তাবাদী আবেগটা, জাতীয়তাবাদী আদর্শ, সবাই সবার জন্য লড়বে এই দেশের জন্য, সেই ব্যাপারটা নয়। কি এখানে কি থাকবে, শুধুমাত্র রাজা থাকবে, রাজার ইচ্ছে যেটা হবে আর রাজার উচ্চ পদাধিকারীর মানুষেরা যেটা চাইবে সেটাই হচ্ছে চলবে, সেইভাবেই হচ্ছে সাম্রাজ্য চলবে, এটাই প্রতিষ্ঠা করতে চেয়েছিল মেটার্নিক। ঠিক আছে? বিপ্লব প্রসূত বিপ্লবের মধ্যে দিয়ে যেই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শ গড়ে উঠেছিল সেটাকে আটকাতে চেয়েছিল। ঠিক আছে? এছাড়া অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা। ঠিক আছে? অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা আর ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা, এটা স্বাভাবিক, কারণ কি অস্ট্রেলিয়া চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিল হচ্ছে মেটার্নিক। তো মেটার্নিক এটাই স্বাভাবিক যে চাইবে যে অস্ট্রিয়ার প্রভাবটাই গোটা ইউরোপের মধ্যে সব থেকে বেশি হোক, অস্ট্রিয়ার কথাই হচ্ছে ইউরোপের শেষ কথা হিসেবে শোনা হোক, সেইটা করার চেষ্টা করছে। আর অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা, অস্ট্রিয়ার ভালোর জন্য যেই জায়গাগুলো চাই, যা কিছু করার দরকার সেইগুলো যাতে পেয়ে যায় তারা, তো সেইটা অস্ট্রিয়ার উন্নতির জন্য, নিজের স্বার্থের জন্য যা যা দরকার সেইগুলো হচ্ছে চাইছিল হচ্ছে মেটার্নিক। তো এইটা হচ্ছে মেটার্নিকের চিন্তাধারা ছিল এইগুলো। ঠিক আছে? কি বিপ্লব পূর্ববর্তী রাজনৈতিক অবস্থার পুনঃপ্রতিষ্ঠা, ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শ যাতে গোটা ইউরোপে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রতিরোধ, আর অস্ট্রেলিয়ার হচ্ছে স্বার্থ রক্ষা করা এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা। ঠিক আছে? এইগুলো হচ্ছে নেপোলিয়নের চিন্তাধারা বা নেপোলিয়নের উদ্দেশ্য ছিল। ঠিক আছে? এছাড়া ইউরোপ থেকে ফরাসি বিপ্লব প্রসূত সাম্য, মৈত্র ও স্বাধীনতার আদর্শকে দূর করার জন্য যে পরিকল্পনা নিয়েছিলেন মেটার্নিক, সেটিকে মেটার্নিক সিস্টেমও বলা হয়। অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে একটা আদর্শ পেয়েছিলাম আমরা, মনে আছে? ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে কী প্রতিষ্ঠা করা হয়েছিল, কি বলা হয়েছিল, যে সাম্য, মৈত্র আর স্বাধীনতা, এইটা প্রতিষ্ঠা হলো ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে। সাম্য, মৈত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা হলো। মনে পড়ছে ফরাসি বিপ্লবে যখন ক্লাস করেছিলাম আমরা, বিপ্লব ঘটে গেল, তাই দিয়ে তারপরে এইখানের মধ্যে বলা হলো যে কি ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে কী প্রতিষ্ঠা হলো, সাম্য, মৈত্র, স্বাধীনতা। মনে আছে তো? সকলে স্বাধীন, সকলে সমান অধিকার, সকলে একসঙ্গে থাকবে, সাম্য, মৈত্র, স্বাধীনতা। সেই আদর্শটাকে এই ইউরোপের ইতিহাস থেকে মুছে ফেলার জন্য যেই স্টেপগুলো নিয়েছিল, যেই পদক্ষেপগুলো নিয়েছিল, সেটাকেই মেটার্নিক সিস্টেম বলা হচ্ছে। ঠিক আছে? তো এক লাইনে এটা বলতে গেলে কি, ইউরোপ থেকে ফরাসি বিপ্লব প্রসূত, মানে অফিস পুরো হচ্ছে ভালো ল্যাঙ্গুয়েজ, যেটা তোমরা হচ্ছে এক্সামের সময় হচ্ছে খাতায় লিখতে পারবে, সেটা হচ্ছে কি, ইউরোপ থেকে ফরাসি বিপ্লব প্রসূত
সাম্য, মৈত্র ও স্বাধীনতার আদর্শকে দূর করার জন্য নেপোলিয়ন যে পরিকল্পনা নেন তাকেই মেটারনিক পদ্ধতি বা মেটারনিক সিস্টেম বলা হয়। ঠিক আছে, এবার কী কী পদ্ধতি নিবে, মেটারনিক কী কী পদ্ধতি নেবে সেইগুলো হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করব। আর এই বিপ্লবকে মেটারনিক কী ভাবতো সেটা একটুখানি চলো তোমাদেরকে বলে দিই, দিয়ে তারপরে হচ্ছে এই মেটারনিক সিস্টেম যে এইটা বিপ্লব মানে বিপ্লব প্রসূত আইডিওলজি যাতে না ছড়িয়ে পড়ে, ঠিক আছে, বিপ্লবের সেই সাম্য, মৈত্র, স্বাধীনতার এই আইডিওলজি যাতে না গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে তার জন্য কী কী স্টেপ নিচ্ছে সেইগুলো তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগেই কী কী স্টেপে কী কীভাবে হচ্ছে সাম্য, মৈত্র, স্বাধীনতাকে আটকাচ্ছে তার আলোচনা করব। কিন্তু তার আগে এই বিপ্লব সম্পর্কে নেপোলিয়ন কী কী কথা বলতেন, বিপ্লবটা কেমন, সেইগুলো কয়েকটা হচ্ছে দেখে নেওয়া যায়। মেটারনিক বলতেন যে ফরাসি বিপ্লব হলো এক সহস্র মুখবিশিষ্ট মহাদানব। ঠিক আছে, তিনি বলতেন কি এটা সহস্র মুখবিশিষ্ট মহাদানব যার উন্মুক্ত মুখগহ্বর সমাজ আর সভ্যতাকে গ্রাস করে নিচ্ছে। অর্থাৎ হ্যাঁ, আরেকটা ব্যাপার যে মেটারনিক কিন্তু বাংলায় লিখতে আসেনি, মেটারনিকের ভাষায় হচ্ছে লিখতো, সেইগুলোকে হচ্ছে এগুলো বাংলা অনুবাদ করা হচ্ছে। ঠিক আছে, তো মেটারনিক কি বলছে, মেটারনিক বলছে যে বিপ্লব হচ্ছে একটা মহাদানব বলতে রাক্ষস এরকমভাবে, একটা হচ্ছে মহাদানব যার হচ্ছে অনেক কটা মুখ রয়েছে, সে সমাজ আর সভ্যতাকে হচ্ছে খেয়ে ফেলছে। বিপ্লব হচ্ছে একটা দানব যে সমাজ আর সভ্যতাকে খেয়ে ফেলছে। এটা হচ্ছে মেটারনিকের হচ্ছে কথা ছিল। আদৌ কি বিপ্লব কি মহাদানব হতে পারে? বিপ্লবের মধ্যে দিয়ে রাজারা রাজার ক্ষমতা হারাচ্ছে, কিন্তু এটা হচ্ছে মেটারনিকের হচ্ছে ভাবনা চিন্তা ছিল যে বিপ্লবকে সে মহাদানব বলছে, সমাজ আর সভ্যতাকে এই বিপ্লব শেষ করে দিচ্ছে, এটা হচ্ছে মেটারনিক বলতো। এছাড়াও কি বলতো, বিপ্লবী চিন্তাধারা হলো জীবাণুর মতন যা সমগ্র ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। এটা কি বিপ্লবী চিন্তাধারাকে মেটারনিক কি মনে করতো, বিপ্লবী চিন্তাধারাকে মেটারনিক মনে করতো যে জীবাণু, রোগ জীবাণুর মতন যা সমগ্র ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে, ইউরোপের স্বাস্থ্যকে শেষ করে দেবে। আসলে ইউরোপের স্বাস্থ্য নয়, শেষ করবে হচ্ছে মেটারনিকের স্বার্থ। ঠিক আছে, মেটারনিকের স্বাস্থ্য সব কিছু শেষ করবে বিপ্লব। কারণ কি, মেটারনিক তো চাইছে হচ্ছে যদি আমি হচ্ছে এই ক্ষমতার অধিকারে বসে আছি, সকলে যদি সমান অধিকার পায় তাহলে আমাকে থাকবে, আমাকে মারবে, কানের গোড়া দিয়ে হচ্ছে পাঠিয়ে দেবে। তুমি এখানে এত কিছু পেঁয়াজি করছো, তুমি বিপ্লবকে জীবাণু মনে করছো, সকলের সমান অধিকার হওয়াই হচ্ছে স্বাভাবিক, কিন্তু মেটারনিক এটা চাইতো না। তাই জন্য কি বিভিন্ন কথা হচ্ছে নেপোলিয়ন যাতে বিপ্লব না আসে তার জন্য বিভিন্ন কথা মেটারনিককে বলতে হবে। তো সেরকমই হচ্ছে এই কথাগুলো যে কি বলছে যে বিপ্লব হচ্ছে জীবাণুর মতন যা সমগ্র ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। ঠিক আছে, তাই অস্ট্রিয়া তথা অন্য দেশগুলোকে এই বিপ্লবী ভাবধারার অনুপ্রবেশ বন্ধ করতে হবে। তাই বলছে যে অস্ট্রেলিয়ার অন্যান্য দেশগুলোকে যাতে যে বিপ্লবী ভাবধারা না চলে আসে, ভয় তো আছে, ভেতরে ভয় তো আছে যে ওখানে রাজাকে ফরাসি বিপ্লবের সময় রাজাকে হচ্ছে গিলোটিরা গলায় ঢুকিয়ে হচ্ছে কেটে দিয়েছিল, তো ভয় থাকবে না মেটারনিকে, সে ভয় রয়েছে, বলছে যে না আর নয়, এই বিপ্লবের আইডিওলজি আর যাতে না গোটা ইউরোপে ছড়িয়ে যায়, চলে আবার কোন দিন আমার গলা কেটে যাবে, আমার বাবার মতন আমারও চাকরি চলে যাবে, এরকম ভয় ছিল। তাই জন্য হচ্ছে এই কথাগুলো মেটারনিক বলতো যে গোটা ইউরোপে যাতে আর বিপ্লব না ছড়ায় তার হচ্ছে ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেটারনিকের কথাবার্তা ছিল। তো চলো এবার দেখা যাক যে এই বিপ্লবকে আটকানোর জন্য মেটারনিক কী কী স্টেপ নিচ্ছে। অস্ট্রিয়া হ্যাবসবার্গ সাম্রাজ্যকে না ভাঙার জন্য তিনি এই পদ্ধতির প্রসার ঘটাচ্ছে। ঠিক আছে, অস্ট্রিয়ার কোন সাম্রাজ্য? হ্যাবসবার্গ সাম্রাজ্য। ঠিক আছে, মেটারনিক যেই সময় ছিল সেখানে কি সাম্রাজ্য ছিল? হ্যাবসবার্গ সাম্রাজ্য। বিশ্ববিদ্যালয়গুলোকে এই মেটারনিক সিস্টেম যেটা এটাকে আলোচনা করছে। ঠিক আছে, এই কোন কোন পদ্ধতির মধ্যে সাম্য, মৈত্র, স্বাধীনতাকে আটকানোর চেষ্টা করেছিল যাতে এই গণতান্ত্রিক ভাবধারা যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য তো তাকে কিছু স্টেপ নিতে হবে যে এই জায়গা থেকে গণতান্ত্রিক চিন্তাভাবনা মানুষের মধ্যে চলে যেতে পারে, দিয়ে তারপরে মানুষ স্বাধীন হওয়ার জন্য আমার সিংহাসন কেড়ে নেওয়ার জন্য উঠে দাঁড়াবে, তাই জন্য কি এই জায়গাগুলোকে স্টপ করে দাও। তো সেই জায়গাগুলো কী কী ছিল, সেই কী কী স্টেপ নিয়েছিল সেইগুলো হচ্ছে এবার আলোচনা করব। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণে আনে। এখন যদি তোমরা দেখো, এখন আমাদের আশেপাশে যদি দেখো,
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কিংবা যদি দেখো তুমি হচ্ছে JNU ইউনিভার্সিটি, এখান থেকে কি এই ছাত্রদের তোমরা আজকে স্কুলে রয়েছো, পরবর্তী সময় তোমরা কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, এই সময় দেখবে হচ্ছে তোমরা বিভিন্ন লেখা পড়ে, বই পড়ে হচ্ছে তোমাদের মাথায় এইসব চিন্তাধারাগুলো আসবে যে এইটা ঠিক নয়, এটা ভুল, এইটা যদি ভুল হয় এর পেছনে হচ্ছে, এর জন্য হচ্ছে আমাদেরকে আওয়াজ তোলা দরকার, আমাদেরকে মিছিল করা দরকার, এর প্রতিবাদ করা দরকার। এই আইডিওলজিগুলো হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে, ইউনিভার্সিটিতে বিভিন্ন সংগঠন হয়, সেইখানে গিয়ে হচ্ছে সববারই ভালোভাবে প্রকাশ পায়। তো এইগুলোকে কী হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছে। ওখান থেকে আইডিওলজি হচ্ছে প্রকাশ পাবে, ওখান থেকে যদি মিটিং করে যদি আমার এগেনস্টে রুখে দাঁড়ায়, যে এরকম যে না এ তো মেটানিক তো ভুলভাল কাজ করছে, এ তো হচ্ছে নিজের অধিকারের জন্য সাধারণ মানুষকে অত্যাচার করছে, না তাহলে হচ্ছে ওটাকে সরকারি নিয়ন্ত্রণে আসো, তাতে নিয়ন্ত্রণে নিয়ে আসো, যাতে ওখান থেকে কেউ আন্দোলন করলেই তাকে ধরে মেরে ফেলো, এরকম ব্যাপার। ঠিক আছে, তাই জন্য কি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের বিপ্লবী আদর্শ প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিভিন্ন জায়গাগুলোতে সেইখানে ছাত্র আর শিক্ষকদের বিপ্লবী আদর্শ প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কেউ কোনো কিছু বিপ্লবের কথা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় যেখান থেকে শিক্ষা মানে যে কোনো টিচার শিক্ষা প্রদান করে, সেই সকল জায়গাতে বিপ্লবের কোনো কথা বলা যাবে না, যে এইভাবে তোমার হচ্ছে বিপ্লবী আদর্শ প্রচার করা যাবে না, এইভাবে যে বিপ্লব হয়েছিল, সকলের সমান অধিকার চলে এসেছিল, সকল মানুষ এক হয়ে গেছিল, রাজাদের এই রাজতন্ত্র শেষ করে দেওয়া হয়েছিল, রাজার এরমভাবে যে সাধারণ মানুষের উপর অত্যাচার করে নিজে আনন্দে থাকে, এই কথাগুলো যেখান থেকে এই বিপ্লবী আদর্শ প্রচার হবে, বিপ্লবের কথা বেরিয়ে আসবে, সেই সকল জায়গাগুলোকে নিষেধাজ্ঞা জারি করে দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা শিক্ষক কেউ বলতে পারবে না। এই বিপ্লবের কথা কেউ যদি বলে, বিপ্লবী আদর্শ কেউ যদি প্রচার করে, তাকেই চলো তোমার হচ্ছে শেষ করে দেওয়া হবে। সেরকম এই বিপ্লবী আদর্শ প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে। ভালো করে লাইনটা এবার হচ্ছে লিখে নিও যদি এই প্রশ্ন উত্তর দিতে যাও। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আর শিক্ষকদের বিপ্লবী আদর্শ প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঠিক আছে, আর প্রথমটা কী ছিল? বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এছাড়া বিদেশি গ্রন্থপাঠ, বিদেশি পর্যটকদের অস্ট্রিয়ার প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিদেশি গ্রন্থপাঠ ভালো করে বুঝবে, বিদেশি গ্রন্থপাঠ এবং বিদেশি পর্যটকদের অস্ট্রেলিয়ার প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। এই কিং জং উনের নাম শুনেছ? ও হচ্ছে বিভিন্ন বাইরের হচ্ছে পর্যটক যদি কেউ আসে, কিংবা বাইরের বইটই যদি কেউ পড়ে, সেইগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। ওর মতন কেউ চুল কাটলে তাকে হচ্ছে মেরে ফেলা হয়। এই মেটার্নিকও হচ্ছে ঠিক সেরকমই ছিল, যে বিদেশি গ্রন্থপাঠ পড়ে যদি ভাবো হচ্ছে একটা বইতে তো বিপ্লবী আদর্শের কথা তুলে ধরা থাকবে, বিভিন্ন ইউরোপীয় বইগুলোতে, সেখানে বিভিন্ন রাইটারেরা লিখেছিল ফরাসি বিপ্লবের সময়। আমরা দেখেছি ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, বিভিন্ন রাইটারেরা লিখছে এই বিপ্লবের কথা, বিপ্লব কেন ঘটাবে, কেন মানুষের এই সকল অধিকার পাওয়ার যোগ্য মানুষ, কেন সকল মানুষের সকল অধিকারের প্রয়োজন রয়েছে, সেইগুলো হচ্ছে লিখছে। সেই বইগুলো পড়ে যদি এই অস্ট্রিয়ার মানুষ যদি বিপ্লব ঘটিয়ে দেয়, যদি জাতীয়তাবাদী ভাবধারা যদি অস্ট্রিয়ার মানুষের মধ্যে জেগে যায়, তাহলে তো আমার সাম্রাজ্য টিকবে না। তাই জন্য কি মেটার্নিক কী বলে, না ও বাইরের বই আসা যাবে না, ইউরোপে বাইরের বই আসা যাবে না, বাইরের বইগুলোকে বন্ধ করে দাও। আর কি বিদেশি পর্যটকেরা যদি এখানে অস্ট্রিয়ার মধ্যে ঢোকে, আর তাদের মধ্যে থেকে তারা যদি বলে দেয় যে না, গণতন্ত্র খুব ভালো জিনিস, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সকল মানুষের সমান অধিকার পায়, এবং যদি তাদের মধ্যে দিয়ে কথাগুলো যদি ছড়িয়ে যায়, তাহলে কি এখানে মানুষও তো আমার এগেনস্টে হচ্ছে রুখে দাঁড়াবে। তাই জন্য কি না বিদেশি পর্যটকদেরও আমার দেশে ঢোকানো যাবে না। তো সেই জন্য কী করছে, বিদেশি গ্রন্থপাঠ, বিদেশি পর্যটকদের অস্ট্রিয়া প্রবেশ নিষিদ্ধ করিয়ে দিচ্ছে হচ্ছে মেটার্নিক, যাতে তার এই সাম্রাজ্য টিকে থাকে। ঠিক আছে, এই স্টেপগুলোই হচ্ছে কিন্তু মেটার্নিক সিস্টেম, যে অস্ট্রিয়া সাম্যমৈত্র স্বাধীনতার আদর্শকে দূর করার জন্য এবং অস্ট্রিয়ার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তিনি যেই পদ্ধতিগুলো অবলম্বন করছে, এইগুলোই তো পদ্ধতি, এর মধ্যে দিয়ে হচ্ছে এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চাইছে। এটাই হচ্ছে মেটার্নিক সিস্টেম। এছাড়া আর কি করা হচ্ছে, রাজনৈতিক সভা সমিতি আয়োজনের অনুমতি নিষিদ্ধ হয়, এমনকি বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়।
এই দেখো, রাজনৈতিক সভা সমিতির আয়োজনের অনুমতি নিশ্চিত করা হয়। বলা হয় যে মেটারনিক বলে দিচ্ছে কোনো রাজনৈতিক সভা সমিতি হবে না, রাজনৈতিক সভা সমিতির মধ্যে দিয়ে যদি জাতীয়তাবাদী ভাবধারা আমার এগেনস্টে সবাই হচ্ছে যদি একজোট হয়ে যায়, যদি কোন দিন আসে আবার সরসরিয়ার মতন আমাকেই মেরাচ্ছে গিলোটিনে গলা কেটে দেয়, তাহলে কী হবে? না না, রাজনৈতিক সভা সমিতি কিচ্ছু করা যাবে না, রাজনৈতিক সভা সমিতি সম্পূর্ণ বন্ধ, আমি যা বলবো সেটাই সব কিছু, ঠিক আছে। আর তার সঙ্গে কি এমন কি বাক স্বাধীনতা, কোনো মানুষ, বাক স্বাধীনতা বলতে কি, আমার সরকার যদি কোনো কিছু ভুল কাজ করে তাহলে কি আমার সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আমার যেটা ইচ্ছে হবে, হ্যাঁ এর মানে এটা নয় আমার ইচ্ছে হলো আমি তোমাকে গালাগালি দিই, আমার ইচ্ছে হলো আমি পাশের ছেলেটাকে হচ্ছে গালাগালি, সেরকম না, মানে আমার ইচ্ছে হলে যেটা আমার মতামত, সত্যি মতামত যুক্তিসঙ্গত করা, সেটা হচ্ছে আমি তুলে ধরতে পারবো, সরকারের এগেনস্টে বলতে পারবো, এইগুলো হচ্ছে আমার বাক স্বাধীনতা। এখানে কি বাক স্বাধীনতাই কেড়ে নেওয়া হবে, বাক স্বাধীনতা না দেওয়া হবে না, তুমি সরকারের এগেনস্টে কিচ্ছু বলতে পারবে না, বললে তোমার শেষ, আজকেই তোমার শেষ দিন, দেখে নাও লাস্ট সূর্য উঠেছে, লাস্ট চাঁদ উঠেছে, যা উঠেছে দেখে নাও আজই শেষ দিন। তো বলে বাক স্বাধীনতাকেও কেড়ে নেওয়া হয়, যাতে কি বাক স্বাধীনতা থাকবে না, রাজ্যের বিরুদ্ধে মেটার্নিকের এগেনস্টে কিছু বলবে না, মেটার্নিকের সাম্রাজ্য টিকে থাকবে, মেটার্নিক রাজা হয়ে বসে থাকবে, ঠিক আছে। এছাড়া কি সংবাদপত্রের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতা কারণ কি, সংবাদপত্রে যদি এই রাজার সমালোচনা করে দেয়, মেটার্নিকের সমালোচনা করে দেয়, অস্ট্রেলিয়া এইভাবে রাজতন্ত্র টিকিয়ে রাখছে সমালোচনা যদি করে দেয়, মানুষ যদি সেটাকে পড়ে নেয়, তাহলে মানুষের মধ্যে যদি জাতীয়তাবোধ জেগে ওঠে, তারা যদি বিপ্লব ঘটিয়ে দেয়, না না কী হবে, সংবাদপত্রের স্বাধীনতা কেটে দাও, সংবাদপত্র আমার এগেনস্টে কিছু বলতে পারবে না, মেটার্নিক বলছে যে আমার এগেনস্টে কিছু বলতে পারবে না, আমার সাম্রাজ্যের এগেনস্টে কিছু বলতে পারবে না, সংবাদপত্রকে যা বলতে হবে আমি যেটা বলবো যে এরকম এই বিপ্লব, খুব ওই বিপ্লব হচ্ছে একটা রোগ, এই রোগ থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে, রাজাই হচ্ছে ভগবান, রাজাকে পাঠিয়েছে, এটা এই সব কিছু বিশ্বাস করতে, এই সব কিছু বলতো যে রাজা হচ্ছে ভগবানের একজন কী বেশ বলে দূত, ওই ভগবানের রিক্রুট করে হচ্ছে ভগবানের একজন অফিসারের কর্মচারী, ভগবান হচ্ছে রাজাকে পাঠিয়েছে, রাজার কথাই শোনা, রাজা অত্যাচার করছে তো তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে স্বর্গে পাঠানোর জন্য, এরকম হচ্ছে বিভিন্ন ইয়ে করতো। তাই জন্য কি এইটার এগেনস্টে যদি সংবাদপত্র বলে দেয়, না না সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নাও, ঠিক আছে। এইভাবে হচ্ছে রাজতন্ত্র মেটার্নিক টিকিয়ে রাখতে চেয়েছিল। মেটার্নিক তার গৃহীত ব্যবস্থাগুলি যাতে ঠিক মতো কার্যকর হয় তার জন্য জার্মানির মেইঞ্জ শহরে একটি গোয়েন্দা দপ্তরও গড়ে তোলেন। অর্থাৎ এই যে স্টেপগুলো নিচ্ছে, এইগুলো ঠিকঠাকভাবে যাতে কার্যকর হচ্ছে কি হচ্ছে না, কারো মনে কেউ হচ্ছে জাতীয়তাবাদী বিভিন্ন বই, বাইরের বিভিন্ন রাইটারের বই এনে হচ্ছে দিয়ে দিচ্ছে না তো সাধারণ মানুষকে, যেটা পরে সাধারণ মানুষ বিপ্লব ঘটিয়ে ফেলবে, কিংবা হচ্ছে শিক্ষকেরা হচ্ছে গোপনে আমার এগেনস্টে হচ্ছে একত্রিত হচ্ছে না তো, মানুষের মধ্যে জাতীয়তাবাদী চিন্তাধারা প্রবেশ করে দিচ্ছে না তো, যে এরকম বলছে না তো যে ফরাসি বিপ্লবের সময় সকলের সমান অধিকার পেয়েছিল, এখনও করতে হবে, কিংবা বিভিন্ন এই যা গ্রন্থ পাঠ করে বিদেশি পর্যটক চুপি চুপি চলে আসছে না তো, এইগুলো দেখাশোনার জন্য তিনি কি করছে, তিনি হচ্ছে জার্মানির মেইন শহরে একটা গোয়েন্দা বিভাগ, যে কি গোয়েন্দারা কি চুপি চুপি গিয়ে হচ্ছে, গোয়েন্দা জানো না, সিআইডি, ক্রাইম পেট্রোলে সব হচ্ছে বিভিন্ন গোয়েন্দা তোমার হচ্ছে ব্যোমকেশ বক্সি দেখেছে না গোয়েন্দা, এই তারা হচ্ছে সব কিছু দেখছে, গোপনে হচ্ছে দেখছে যে না কেউ হচ্ছে রাজ্যের বিরুদ্ধে, কেউ রাজার এগেনস্টে, মেটার্নিকের এগেনস্টে যাচ্ছে না তো, যদি যায় মেটার্নিক গোয়েন্দা চুপি চুপি যাচ্ছে, গিয়ে হচ্ছে মেটার্নিককে বলে দিচ্ছে, মেটার্নিক আসছে তাকে শেষ করে দেবে, এরকম ব্যাপার। তাই জন্য কি এই গোয়েন্দা দপ্তরও এইগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা এইসব দেখার জন্য গোয়েন্দা দপ্তরও বানানো হয়। তিনি জাতীয়তাবাদী ভাবধারা দমনের লক্ষ্যে কালসবার্গ ডিগ্রিও জারি করেন সেপ্টেম্বর 1819। ডিগ্রি বলতে ঘোষণা, এই বার্লিন ডিগ্রি, তারপরে হচ্ছে মহাদেশীয় অপরাধের বিভিন্ন ডিগ্রি আমরা দেখেছিলাম না, এর এগেনস্টে ইংল্যান্ডের এগেনস্টে নেপোলিয়ান জারি করছে, নেপোলিয়ান এগেনস্টে ইংল্যান্ড জারি করছে, সেরকম হচ্ছে ডিগ্রি হচ্ছে বিভিন্ন ঘোষণা। এই জাতীয়তাবাদী ভাবধারা দমনের জন্য, এই জাতীয়তাবাদী ভাবধারা যাতে না ছড়িয়ে পড়ে সেইটার জন্যই ঘোষণা করেছিল 1819-এ। সে ঘোষণায় বিভিন্ন কথা বলা হয়েছিল যে এই করলে তোমাকে মেরে ফেলা হবে, সেই করা হবে, জাতীয়তাবাদী চিন্তাধারা একদম মানা যাবে না, এরকম সে ডিগ্রি করা হয়েছিল। তো এই হচ্ছে মেটার্নিক সিস্টেমের টোটাল ডিটেলসটা, কোনটাকে মেটার্নিক সিস্টেম বলে এবং এই সিস্টেমের মধ্যে কী কী স্টেপ মেটার্নিক নিয়েছিল, ঠিক আছে। এরপরে আরেকটা ন্যাশনাল ক্ষেত্রে দেখবো যে গোটা ইউরোপের মধ্যে কি হচ্ছে। নেপোলিয়ান হেরে গেল, নেপোলিয়ানকে পাঠিয়ে দেওয়া হলো, ওয়াটারলু যুদ্ধ হচ্ছে, হেরে গেল, দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, দিয়ে তারপরে কি হচ্ছে আগের দিনের ক্লাসে আমরা দেখলাম কি ভিয়েনা সম্মেলন,
ভিয়েনা সম্মেলন যে ফ্রান্সকে নিজের মতন হচ্ছে ভাগ করে নিচ্ছে। ভিয়েনা সম্মেলনের হচ্ছে মেন হচ্ছে সভাপতি থাকছে হচ্ছে মেটারনিক। সেই ভিয়েনা সম্মেলনের ক্ষেত্রে বা তারপরে ইউরোপে যাতে গোটা ইউরোপে বিভিন্ন রাজারা চেয়েছিল, নেপোলিয়নকে হচ্ছে কেন মারা হয়েছিল, রাজাদের রাজতন্ত্র সিংহাসন হারিয়ে যাচ্ছে, তাই জন্য সব রাজাগুলো একত্রিত হয়েছিল, নেপোলিয়নের এগেনস্টে যুদ্ধ করলো, নেপোলিয়নকে হারিয়ে দিল, নেপোলিয়নকে পাঠিয়ে দিল নির্বাসনে, এবং নেপোলিয়নের সেখানে অন্তের ক্যান্সারে, আদৌ ক্যান্সার হয়েছিল কি হয়নি সেটা জানা যায়নি, সেইটা হচ্ছে মারা গেছে, সেইভাবে হচ্ছে একটা জারি করে দেওয়া হলো, দিয়ে তারপর গোটা ইউরোপে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, যেখানে যেই রাজা ছিল সেইখানে সেই রাজাদেরকে আবার ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো। এই ভিয়েনা সম্মেলনের মধ্যে দিয়ে এইসব স্টেপগুলোই নেওয়া হলো, যাতে আর গোটা ইউরোপে আর তোমার হচ্ছে গণতন্ত্র আর প্রতিষ্ঠা না হয়, সেই সব ব্যাপারগুলোই হচ্ছে দেখা হচ্ছে। ভিয়েনা সম্মেলনেরও হচ্ছে সভাপতি হচ্ছে মেটারনিক, যে ভিয়েনা সম্মেলনের মধ্যে কি রাজতন্ত্র যাতে টিকে থাকে আর গণতান্ত্রিক ভাবধারা যাতে গোটা ইউরোপে না ছড়ায়, সেইটা হচ্ছে দেখা হচ্ছে। ঠিক আছে, ভিয়েনা সম্মেলন ঠিক পরেই, আর এই ভিয়েনা সম্মেলনের ঠিক পরে কিছুদিন পরেই মেটারনিকের উদ্যোগে গঠিত হয় ইউরোপীয় শক্তি সমবায়। ঠিক আছে, এই ভিয়েনা সম্মেলন হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায় বলে আরেকটা সংগঠন গঠন করা হচ্ছে। ঠিক আছে, এটি প্রাক বিপ্লবী অবস্থা বজায় রাখার উদ্যোগ নেয়, অর্থাৎ বিপ্লবের আগে যেরকমভাবে রাজতন্ত্র ছিল, রাজারা সব কিছু শাসন করতো, সেই সময়টাকে বজায় রাখার জন্য ওই পরিস্থিতি যাতে টিকে থাকে আর গণতন্ত্র যাতে না হয়, তার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে হচ্ছে এই ইউরোপীয় শক্তি সমবায়। ঠিক আছে, এটা কবে হচ্ছে 1815। ইউরোপীয় শক্তি সমবায় জাতীয়তাবাদী আন্দোলনগুলিকে দমনের জন্য এগিয়ে আসে। এই ইউরোপীয় শক্তি সমবায় যেটা গঠন করা হলো, এদের কাজ কী ছিল, যদি কেউ জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে, মানে কেউ যদি বলে যে আমরা না স্বাধীন হতে চাই, এই রাজতন্ত্র শেষ করে দিতে চাই, তাদেরকে হচ্ছে অ্যাটাক করার জন্য এবং তাদেরকে মেরে শেষ করে দেওয়ার জন্য এই ইউরোপীয় শক্তি সমবায়টাকে গঠন করা হয়েছিল। ঠিক আছে, এদেরকে দমন করার জন্য। আর এর সঙ্গে তৈরি হয় হচ্ছে চতুর্শক্তি চুক্তি। চতুর্শক্তি চুক্তি কি, 4টে দেশ আসবে, এসে হচ্ছে একত্রিত হয়ে হচ্ছে একটা বিলে হচ্ছে নিজেরা লিখবে, নিজেদের মধ্যে একটা ঘোষণাপত্র করবে যে বিপ্লবকে তারা কীভাবে দমাবে, সব নিজেদের রাজতন্ত্র যাতে টিকে থাকে সেই জন্য হচ্ছে একটা সব কিছু হচ্ছে জারি করবে, একটা মিটিং করবে। তো সেখানে সেই চতুর্শক্তিতে কোন কোন দেশ থাকবে, সে দেশ ছিল সেটা হচ্ছে প্রাসিয়া, ছিল রাশিয়া, ছিল ব্রিটেন, ছিল হচ্ছে অস্ট্রিয়া। ঠিক আছে, এই 4টে দেশ মিলে চতুর্থ শক্তি জোট হচ্ছে গড়ে তোলে। এইভাবে হচ্ছে এরা চালিয়ে যায়, যাতে হচ্ছে বিপ্লব গিয়ে যাতে এই রাজাদের রাজ সিংহাসন না কেড়ে নেয়, তার জন্যই হচ্ছে এইসব জোটপোট, এইসব হচ্ছে শক্তি সমবায় এইসব হচ্ছে গঠন করছে। যেখানে বিপ্লব হবে এদেরকে এই 4জন মিলে হচ্ছে একটা আর্মির টিম গঠন করবে, গিয়ে হচ্ছে সেই বিপ্লবকে দমাবে, যাতে সাধারণ মানুষ না বিপ্লব ঘটিয়ে ফেলে, এদের সিংহাসন যাতে না হাত থেকে চলে যায়, এটাই হচ্ছে এদের ব্যাপার। এই চতুর্থ শক্তি জোট যেটা হচ্ছে, এদের কি উদ্দেশ্য কী ছিল, এই মিটিংয়ে হচ্ছে কি স্থির করা হয়, এই চুক্তিতে স্থির হয় ইউরোপের শান্তি বজায় রাখতে এরা প্রায় সময় মিটিং করবে। ইউরোপের শান্তি বজায় রাখবে, শান্তি কীভাবে বজায় রাখবে, রাজতন্ত্র টিকিয়ে রেখে। ঠিক আছে, শান্তি বজায় রাখার জন্য এরা প্রায় সময় মিটিং করবে, বছরে বিভিন্ন সময় মিটিং করবে। ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে আয়োজিত হয় ট্রোপো বৈঠক। ঠিক আছে, একটা বৈঠক হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ট্রোপো বৈঠক। এটা কবে হচ্ছে, 1820-তে। কে এটাকে অর্গানাইজ করছে, ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোগে। ঠিক আছে, এই ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্যোগে এই ট্রোপো বৈঠক করা হচ্ছে কবে, 1820 সালে। ইম্পর্টেন্ট কোশ্চেন, পারলে খাতায় নোট করে নাও। ঠিক আছে, এখানে একটা ঘোষণা করা, এই বৈঠকের মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত কি বলা হয়, কেন বলা হয়েছে, প্রজাদের সরকার পরিবর্তনের কোনো অধিকার নেই। প্রজারা সরকার পরিবর্তন করে দেবে না, সরকার পরিবর্তনের প্রজার কোনো অধিকার নেই। কোনো দেশে বিপ্লব ঘটলে তা ইউরোপীয় শক্তি সমবায় কঠোর হাতে দমন করবে। কোনো দেশে যদি বিপ্লব ঘটে যায়, তাহলে এই ইউরোপীয় শক্তি সমবায় 4টে দেশ মিলে যে একটা টিম তৈরি করেছে, এরা সকলে একত্রিত হয়ে জোটবদ্ধ আর্মি গিয়ে সেই বিপ্লবকে হচ্ছে দমিয়ে দেবে, দিয়ে বিপ্লবীদের হত্যা করে দেবে, দিয়ে তারপরে কি আবার প্রতিষ্ঠা করবে হচ্ছে এখানে রাজতন্ত্র। মানে কোনোভাবে এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। আমরা সিংহাসনে বসে আছি, আমরা রাজারা, আমরা এইভাবেই চালিয়ে যাব। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার জন্য সেইগুলোকে কীভাবে আটকাতে হবে, সেইগুলোর জন্যই হচ্ছে এই
ইউরোপীয় শক্তি সমবায়, তারপর টোপো বৈঠক, এই শক্তি সমবায়ের আন্ডারে হচ্ছে 1820 সালে নিয়ে এইগুলোই হচ্ছে করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই রাজতন্ত্রটাকে টিকিয়ে রাখতে পারবে না, পারবে না। চলো সেটাই হচ্ছে এবার দেখব। মেটারনিক তার পদ্ধতির মধ্যে দিয়ে যেই রাজতন্ত্র টিকিয়ে রাখতে চেয়েছিল সেটা কিভাবে ভেঙে গেল, এবার হচ্ছে আমরা সেইটা দেখব। আর এই রাজতন্ত্র জোর করে মানুষকে গণতন্ত্রের আলো যখন গোটা বিশ্বে, গোটা ইউরোপে ছড়িয়ে গেছিলো, সেই আলোকে নিভিয়ে দিয়ে আবার রাজতন্ত্রের প্রদীপ জ্বালানো, এই প্রদীপ বেশি দিন টিকে থাকবে সেটা তো ব্যাপার নয়, প্রদীপের তেল শেষ হয়ে যাবে, সেরকমভাবে হচ্ছে এই মেটারনিক যে সিস্টেমটাকে চালিয়েছিল সেটা শেষ হবে, এটা হচ্ছে আমরা জানতাম। তো সেটা শেষ কিভাবে হচ্ছে, চলো এবার এটা হচ্ছে দেখে নেওয়া যাক। 1815 থেকে 1822 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের প্রায় অধিকাংশ দেশেই মেটারনিক তার ব্যবস্থার আওতায় নিয়ে চলে এসেছিল। অর্থাৎ এই 1815 থেকে 1822-এর মধ্যে এই ইউরোপের বিভিন্ন দেশে মেটারনিক তার সিস্টেম, মেটারনিক পদ্ধতি, গণতন্ত্র যাতে না আসতে পারে সেই সব ব্যাপারগুলো, সেই সব স্টেপগুলো খুব ভালোভাবে নিয়েছিল এবং সেইগুলো ভালোভাবেই চলছিল। কিন্তু তবে একে একে ইউরোপের বেশ কয়েকটি দেশ মেটারনিক ব্যবস্থার বিরোধিতা শুরু করে। অর্থাৎ জাতীয়তাবাদী চিন্তাভাবনা মানুষের মনে তো প্রবেশ করে গেছে, মানুষ বুঝতে পারছে, মানুষ বলতে চাইছে যে সকলের সমান অধিকারের কথা, মানুষ সকলের সমান অধিকার চাইছে, মানুষ স্বাধীনতা চাইছে, সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করছে। দমিয়ে কী করে দমে থাকবে? একটা ফাঁকা বোতলকে তুমি জলের তলায় 8-10টা বোতল নাও, আজ এর প্র্যাকটিস করে দেখবে, 8-10টা বোতল নিয়ে জলের তলায় 2 হাতে ডুবিয়ে রাখার চেষ্টা করবে, ফাঁকা বোতল ছিপিয়ে আটকে জলের তলায় ডুবিয়ে রাখার চেষ্টা করবে, দেখবে এই দিক ওই দিক দিয়ে হচ্ছে বোতলগুলো ছিটকে ছাটকে বেরিয়ে উঠছে জলের ওপর। সেরকমই হচ্ছে এই গণতান্ত্রিক চিন্তাধারা, সেরকমই হচ্ছে স্বাধীনতার চিন্তাগুলো। এই চিন্তাগুলোকে যতই আটকানোর চেষ্টা করুক, সেই চিন্তাগুলো আটকে থাকলো না, সেই চিন্তাগুলো একে একে বেরিয়ে এলো। বিভিন্ন রাইটাররা স্বাধীনতার কথা বলছে, বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, তাদেরকে দমানোর চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, কিন্তু হত্যা করা হচ্ছে, কিন্তু তবুও এই স্বাধীনতা গণতন্ত্রের আদর্শকে মেটারনিক দমিয়ে রাখতে পারলো না। ইউরোপের বেশ কয়েকটি দেশে মেটারনিক ব্যবস্থার ধীরে ধীরে বিরোধিতা শুরু হলো। হ্যাঁ, মেটারনিক এগুলোকে দমানোর বিবশ শেষ অবধি চেষ্টা করেছে, কিন্তু পারলো না। এই বিরোধিতা চারিদিকে শুরু হলো। কোথায় কোথায়? ইংল্যান্ডে 1822-এ হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, রাশিয়াতে 1825-এ হচ্ছে, তারপরে হচ্ছে ফ্রান্সে হচ্ছে, 1830-এ হচ্ছে, ঠিক আছে। মেটারনিকের প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত করে এইসব বিপ্লবগুলো হচ্ছে, এবং মেটারনিকের প্রভাব থেকে, মেটারনিকের এই রাজতান্ত্রিক প্রভাব থেকে সবাই নিজেদেরকে মুক্ত করে দিচ্ছে। এছাড়াও গ্রিসের স্বাধীনতা সংগ্রাম, এক প্রকার মেটারনিক স্বাধীনতা তো দিতে চাইনি, রাখতে চেয়েছে রাজতন্ত্র, সেই গ্রিসের স্বাধীনতা সংগ্রাম, বেলজিয়ামের স্বাধীনতা সংগ্রাম মেটারনিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দিল। মেটারনিক চাইছে, পাগলরা যেমন হয় সেরকম মেটারনিক চাইছে রাজতন্ত্র থাকুক। ওই যে সাইকো সিনেমার গল্পগুলো বললাম, সেই তো ভিলেনের মতনই। মেটারনিক ভাবছে যে আমার বাবার সঙ্গে এরকম হয়েছে, আমাদের সব কিছু হারিয়ে গেছে, আমাদের জায়গাগুলো হারিয়ে গেছে, তাই জন্য কি আমরা সাধারণ মানুষের উপর অত্যাচার। আরে সাধারণ মানুষ কি তোর বাবার নিয়ে করছিল নাকি? সেটা তো ব্যাপার না। সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষের যে সমান অধিকার, সেটার জন্য তারা লড়াই করেছিল। এদিকে মেটারনিক সেইটার জন্য রাগ করে, না রাজতন্ত্র টিকিয়ে রাখতে হবে, আমার ক্ষমতা আমার কাছে আনতে হবে, তো এরকম ব্যাপার। তো তাই জন্য কি একদিন তো হচ্ছে মানুষ তো খেপবেই। গণতন্ত্রের আগে প্রতিষ্ঠা এগুলো, সেটাকে আটকে রেখে রাজতন্ত্র করার চেষ্টা করছে, মানুষ তো খেপছে, এবং হচ্ছে মেটারনিকে যা যা সিস্টেম করে রেখেছিল সেইগুলো হচ্ছে চলে যাচ্ছে হাত থেকে, যাওয়া স্বাভাবিক। সবাই আবার স্বাধীনতার জন্য লড়ছে, বিভিন্ন বিপ্লব হচ্ছে, এবং ব্যবস্থা মেটারনিকের আরও দুর্বল হয়ে পড়ছে, ঠিক আছে। আর 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে শুরু হয় ফেব্রুয়ারি বিপ্লব, ঠিক আছে। এই ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়, আর সমগ্র ইউরোপে এই বিপ্লব ছড়িয়ে পড়ে। আর এই আঘাতেই মেটারনিকের পতন হয়, মেটারনিক পালিয়ে যায় হচ্ছে ইংল্যান্ডে। 1848 সময়টা মনে করো, 1848 ফেব্রুয়ারি বিপ্লব আর জুলাই বিপ্লব, এরপরেই হচ্ছে পরের টপিকগুলোতে আমরা আলোচনা করব। তো এই বিপ্লবের মধ্যে দিয়ে কী হচ্ছে, ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে দিয়ে গোটা ইউরোপে এই রাজতন্ত্রের এগেনস্ট এই আবহাওয়া গোটা ইউরোপে ছড়িয়ে যায়। মেটারনিকের কবল থেকে গোটা ইউরোপ ছাড়িয়ে দিতে চায় মেটারনিককে। মেটারনিক বুঝতেও পেরে গেছিলো এবার হচ্ছে আমার অবস্থা শেষ। মেটারনিক তার জন্য ইংল্যান্ডে পালিয়ে যায়, ঠিক আছে। এই বিপ্লবের আগুন যখন পুরো হচ্ছে চারিদিকে ছড়িয়ে যায়, তখন হচ্ছে মেটারনিক ইংল্যান্ডে পাঠায়, এবং মেটারনিকের ব্যবস্থা, মেটারনিক
সিস্টেম সেটা হচ্ছে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এবার হচ্ছে আবার রাজতন্ত্রের কবল থেকে ফ্রান্স তথা ইউরোপ মুক্ত হয়ে গেল। একটা জিনিস মেটার্নি কী বলতো, ফ্রান্স হচ্ছে এমন একটা জায়গা, ফ্রান্সের সর্দি হলে গোটা ইউরোপের হাঁচি শুরু হয়ে যাবে এরকম, কিংবা ফ্রান্সের যদি হাঁচু হয় তার মানে হচ্ছে গোটা ইউরোপের সর্দি হবে, এটা বোঝা যায়। কারণ কি, বিপ্লব, যতগুলো বিপ্লবই দেখো যে ফ্রান্স থেকে কিন্তু ছড়িয়ে উঠছে। ফরাসি বিপ্লব, এর বিপ্লবের প্রভাবে হচ্ছে গোটা ইউরোপে ছড়িয়ে যাচ্ছে। নেপোলিয়ান আসছে, গোটা ইউরোপকে হচ্ছে চারিদিকে হচ্ছে রাজতন্ত্র থেকে মুক্ত করছে, এরকম ব্যাপারটা সেরকমই। তাই জন্য হচ্ছে ফ্রান্সকে মেটার্নি কি বলতো যে ফ্রান্সের সর্দি হলে গোটা ইউরোপের হাঁচু শুরু হয়ে যাবে, কিংবা ফ্রান্সের হাঁচু হলে গোটা ইউরোপের সর্দি শুরু হয়ে যাবে, ঠিক আছে, এরকমই ব্যাপার। তো এইটাই আবার সেই ফ্রান্সেই হচ্ছে বিপ্লব শুরু হলো, ফেব্রুয়ারি বিপ্লব, আর এর ঢেউ গোটা ইউরোপ চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। আর যখন মেটার্নিক দেখলো যে আবার আমাকে সেই ফরাসি বিপ্লবের মতন ধরে না আমাকে মেরে দেয়, তো সেই জন্য কি চুপি চুপি মেটার্নিক পালিয়ে গেল হচ্ছে ইংল্যান্ডে। আর এইভাবে মেটার্নিক সিস্টেমের শেষ হয়ে গেল, মেটার্নিক সিস্টেমে অবসান ঘটলো, ঠিক আছে। মেটার্নিক ব্যর্থ হলো, এই ব্যর্থ হওয়ার পেছনে কারণ আশা করি আমরা সকলে কারণগুলো বুঝতেই পারছি মেটার্নিক কেন ব্যর্থ হয়েছিল। তবু হচ্ছে আর একটুখানি আলোচনা করে নিই। এক হচ্ছে মেটার্নিকে যদি অফিসিয়ালি লাইন হিসেবে লিখতে চাও এক্সট্রা নম্বরের জন্য, তো সেটা কি কারণে, সেটা হচ্ছে রাজনৈতিক অদূরদর্শিতার এবং যুগ ধর্মকে অস্বীকার করা, নেপোলিয়নের প্রথম ভুল। রাজতান্ত্রিক অদূরদর্শিতা, এই কোনো একটা বিপ্লবী চিন্তাধারা চারিদিকে ছড়ে গেছে, সেই সব কিছু মানুষের মধ্যে বিপ্লবী চিন্তাধারা, মানুষ সাম্য স্বাধীনতার জন্য যখন কথা বলছে তখন তাদেরকে দমিয়ে দিলে কী করে হবে, তারা তোমার বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ করবেই। সেই রাজনৈতিক অদূরদর্শিতা, সবাইকে দমন পীড়নের মধ্যে দিয়ে বেশি দিন রাজত্ব টিকে থাকে না। যে কোনো জায়গায়, ইতিহাসের যে কোনো জায়গায় তুমি খুলে দেখে নাও, কাউকে জোর করে দমন করে সেই শাসক বেশি দিন টিকে থাকতে পারে না। মানুষের মন জয় করে থাকে যেই শাসক, সেই শাসকই হচ্ছে বেশি দিন রাজত্ব করতে পারে। আর এই তো দমন পীড়ন করে হচ্ছে রাজত্ব করতে চাইছিল, অর্থাৎ যুগ ধর্মকে অস্বীকার করছিল। যুগের তখন সময় কি ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং উদারতন্ত্রের হচ্ছে সময়। সেটা কি ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্রের সময়। আর সেটাকে অস্বীকার করে মেটার্নিক করতে চাইছিল হচ্ছে রাজতন্ত্র, ঠিক আছে। যুগ ধর্ম কিসের ছিল, জাতীয়তাবাদ, গণতন্ত্র আর উদারতন্ত্রে। সেটাকে অস্বীকার করে মেটার্নিক প্রতিষ্ঠা করতে চাইছিল রাজতন্ত্র। আর স্বাভাবিক ছিল এই রাজতন্ত্রটা একদিন অবসান হবে, রাজতন্ত্র ভেঙে যাবে, আর সেটাই হয়। তার জন্য মেটার্নিক পালিয়ে যায়। 1830-এর পর থেকেই ফ্রান্স, ইটালি, বেলজিয়াম, জার্মানি সর্বত্র উদার গণতান্ত্রিক চিন্তাধারা শক্তিশালী হতে থাকে। এই জুলাই বিপ্লব হচ্ছে দিয়ে তারপরেই চারিদিকে কি একটা বিপ্লব হয়ে গেল। রাজা 3 দিনের বিপ্লব দিয়ে হচ্ছে রাজার সিংহাসন ছেড়ে হচ্ছে পালিয়ে যাচ্ছে, এরকম যা পারবে তাই করো। এইটা দেখে কি আবার বিপ্লব হচ্ছে, এইটা দেখে আবারও সবাই হচ্ছে খবর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এইটা দেখে আবার সবাই ইন্সপায়ার হচ্ছে, আবার চারিদিকে হচ্ছে স্বাধীনতার জন্য লড়াই করছে, মেটার্নিকের কবল থেকে ফিরিয়ে আসার জন্য। আর এইগুলোই হচ্ছে মেটার্নিকের ভিতকে দুর্বল করছে, মেটার্নিক আর পারছে না। নাগরিকদের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মচারণের অধিকার ইত্যাদি মৌলিক অধিকারগুলোকে মেটার্নিক বিশ্বাস করতে পারছিল না। মেটার্নিক এটা মানতে পারছিল না যে সাধারণ মানুষের কিভাবে থাকবে হচ্ছে সব কিছু অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা সাধারণ মানুষকে দেবো, একটা অভিজাত পরিবারের ছিল, সাধারণ মানুষকে এইসব অধিকার দিয়ে দেবো, তাদের ধর্মচারণে যে যার ইচ্ছে ধর্ম পালন করবে, আর তাদের হচ্ছে বাক স্বাধীনতা দিয়ে দেবো, মৌলিক অধিকার দিয়ে দেবো, মৌলিক এইসব অধিকারগুলো না দিতে পারবো না, সব অধিকার আমার থাকবে, আমি যা চাইবো সেটাই, আমার মাথায় মুকুট থাকবে, স্বাধীনতা কোনো কিছু দেয়াই যাবে না। তো এরকম এই সব অধিকারগুলোকে অবিশ্বাস করতে চাইছিল। কিন্তু এইসব অধিকারগুলো তো মানুষ আগেই পেয়ে গেছিলো ফরাসি বিপ্লবের সময়। ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে সাম্য, মৈত্র, স্বাধীনতা অধিকার চলে আসছে, সেই অধিকারগুলোকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এই অধিকার যখন মানুষ পেয়েছে, এই অধিকারগুলোর জন্য আবার মানুষ লড়াই করছে, এবং ইউরোপবাসীর মনে এইগুলোর হচ্ছে গভীর প্রভাব ফেলেছিল। যখন এই অধিকারগুলো মানুষ পেয়েছিল, সাম্য, মৈত্র, স্বাধীনতার অধিকার, সকলের সমান অধিকার, এইগুলো মানুষের মনে গভীর প্রভাব পড়েছিল মানুষের মনে, সেইগুলোকে যখন হচ্ছে মেটার্নিক কেড়ে নিল, সেটার জন্য মানুষের মনে একটা গভীর রাগ জমে উঠছিল। আর যখন মানুষ সময় পেল, এই মেটার্নিকের শাসনকে উল্টে দিল, ঠিক আছে। এটা দেখো, এটা স্বাভাবিক, সময় এগোনোর সাথে সাথে বহু কিছুর পরিবর্তন হয়, এইগুলোকে মেনে নেওয়াই হচ্ছে একজন সাধারণ মানুষের, একজন স্বাভাবিক মানুষের হচ্ছে ধর্ম। আজ যা আছে কাল তা থাকবে না, আজ যেরকম রয়েছে কাল সেটা সেরকম থাকবে না, আজ এই বোর্ডটা রয়েছে কাল এখানে ডিজিটাল স্ক্রিন হতে পারে। তারপরে হচ্ছে এইরকমই ব্যাপার, আজ যেটা রয়েছে, আজ তুমি ক্লাস 9-এ আছো, তোমার সিলেবাস যেরকম পরবর্তী সময় সেটা থাকবে না। আজ রাজনৈতিক ক্ষমতায় যে আছে পরবর্তী সময় সেটা থাকবে না।
কিংবা থাকতেও পারে কি কিছু পরিবর্তন। আজকে যেরকমভাবে সিস্টেমের যা কিছু কম্পিউটার কিংবা ফোন যতটা আপডেট, পরবর্তী সময় আবার আপডেট হবে, এইগুলো কিছু মেনে নিয়ে এগোতে হবে। এইগুলো হচ্ছে যুগের ধর্ম। দিন যেতে যেতে সব কিছু জিনিসেরই পরিবর্তন আসবে, কিন্তু মেটারনিক এটাকে মানতে পারেনি। মেটারনিক ভাবতো যে যা যেরাম আছে তা সেরকমই থাকবে, রাজতন্ত্র ছিল রাজতন্ত্র থাকবে, কিছু পরিবর্তন করা হচ্ছে পাগলামি, এইসব হচ্ছে মেটারনিক মনে করতো। তো তাই মেটারনিক যুগের তুলনায় ছিল হচ্ছে পাগল, তাই জন্য তার সাম্রাজ্যের অবসান ঘটে যাওয়া ছিল হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, সময় এগোনোর সাথে সাথে বহু কিছুর পরিবর্তন আসবে, আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মেটারনিক ফরাসি বিপ্লবের পূর্ববর্তী স্থিতাবস্থা বজায় রাখতে চেয়েছিল দমন পীড়নের মধ্যে দিয়ে। অর্থাৎ মেটারনিক ফরাসি বিপ্লবের আগে যেই অবস্থা ছিল সেটাকেই বজায় রাখতে চেয়েছিল দমন পীড়ন অত্যাচারের মধ্যে দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে মেটারনিকের সাম্রাজ্য সমাধিতে পরিণত হয়। দমন পীড়নের মধ্যে দিয়ে যেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে চেয়েছিল ফেব্রুয়ারি বিপ্লবের আঘাতে, সেই সাম্রাজ্য সমাধি বা কবরে পরিণত হয়ে গেল। ঠিক আছে, এখানেই হচ্ছে মেটারনিক সম্পর্কিত টপিক আমাদের শেষ হলো। তো তোমাদের টপিকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক, ক্লিয়ার হোক, সব কিছুই মতামতটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কেবল ইতিহাস নয়, অন্যান্য সকল সাবজেক্টের মোটিভেশনাল ভিডিও, বায়োগ্রাফি এবং অন্যান্য সকল সাবজেক্টের ডিটেলস ক্লাস হচ্ছে আমাদের চ্যানেলে হচ্ছে। আর তোমরা যদি কেউ ল নিয়ে পড়তে চাও, লয়ের ক্লাসও হচ্ছে, সেগুলো সব কিছু তোমরা দেখতে চাইলে দেখতে পাবে আমাদের চ্যানেল স্টাডি টাইমে। আর যদি তোমাদের কিছু প্রয়োজনীয় টপিক লাগে সেটা হচ্ছে পাচ্ছটা আমাদের চ্যানেলে, সেটাও আমাদেরকে জানাতে পারো। অবশ্যই আমি তোমাদেরকে সেই টপিকটা বলে দেবো বা সেই টপিকগুলো হচ্ছে তুলে ধরবো। আর আরেকটা জিনিস বলবো, মেটারনিক সম্পর্কে দেখলাম, পারলে মেটারনিকের একটা বায়োগ্রাফি দেখে নিও, আমারই করানো রয়েছে, প্লাস আমার না করানো দেখলেও অসুবিধা নেই। যে কোনো স্যারের যে কোনো চ্যানেল থেকে তোমরা দেখতে পারো মেটারনিকের বায়োগ্রাফি, দেখে নিলে আরও হচ্ছে মেটারনিক সম্পর্কিত সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো, বুঝে যদি পড়ে নাও তাহলে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া বড়সড় কোনো ব্যাপার নয়। না বুঝে ওই তোতা পাখির মতন মুখস্থ করলে দুদিন বাদে ভুলে যাবে। তো একবার বুঝে নিলে মেটারনিক সম্পর্কে আজকে যেটা বুঝলাম, এটা কিন্তু বলা হচ্ছে বহু কষ্টের, সিনেমার মতন ব্যাপার। মেটারনিক নিয়ে যদি সিনেমা করা হয় তো হচ্ছে হতেই পারে একজন পাগল রাজা ছিল, যা হচ্ছে পাগল মন্ত্রী ছিল, যে হচ্ছে সব কিছু টিকিয়ে রাখতে চাইতো, দিয়ে পারলো না, শেষ হয়ে গেল। তো এরকমই ব্যাপার। ইতিহাস হচ্ছে সিনেমার মতন, মনে রাখতে চাইলে মনে রাখতে পারবে, কোনোদিনও ভুলতে পারবে না, উত্তর খুব সহজে লিখে দিতে পারবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ হলো। পরের দিন হচ্ছে জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, সকল ক্লাসগুলো হচ্ছে একের পর এক হবে। তোমরা সেইগুলো দেখতে থাকো, যুক্ত থাকো। আর যারা নতুন, ওই সাবস্ক্রাইবার বাটন, লাইক, সাবস্ক্রাইব, এসব ব্যাপার তো জানোই, তো আজ নতুন কিছু করে বলছি না। চলো, আজ এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো।